এখানে একটা ছোট্ট একটা কোরআন শরীফ আছে। এটা আসলে এটা যে বাহ্যিকভাবে এটা কোরআন শরীফ মনে হবে না, আসলে এত এত ছোট। এটার সাইজটা 3 সেন্টিমিটার লম্বা আর হাইট 2 সেন্টিমিটার, এত এত ছোট। প্রথমে আমরা আসলে বুঝি না এটা যে কোরআন শরীফ। এটার হিস্ট্রিটা হলো, আমার আম্মার কাছ থেকে যেটা শুনেছি, দাদা শেষ বয়স পর্যন্ত উনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পড়তেন এটা। যেটা বলেছেন, উনি খুব ধার্মিক ব্যক্তি ছিলেন, ব্যক্তিগত জীবনে যতটুকু সম্ভব উনি ধর্মচর্চা করেছেন। তো শেষ বয়স পর্যন্ত উনি ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এটা পড়তেন। একটা সময় পরে উনি আর যখন বেশি হয়ে গেছে, তখন পারতেন না, তখন আম্মার কাছে দিয়ে দিয়েছিলেন, বলেন এটা রেখে দিও তোমার কাছে। এবং এটা এখন আপনারা এখন যত্ন করে। উনি আম্মা জানতেন না যে এটা কোরআন শরীফ। উনার ধারণা ছিল এটা হয়তো ইয়াসিন সূরার একটা ইয়ে। তারপরে যখন অনেক বছর পরে আম্মা আমাদেরকে বললেন যে তোমাদের দাদার একটা স্মৃতি আমার কাছে আছে, দেখাই তোমাদেরকে। তখন খোলার পরে তখন আমি ম্যাগনিফাইং গ্লাসে ধরলাম, এটা তো একদম আলহামদুলিল্লাহ সূরা, একদম এক পারা থেকে শুরু করে ওইভাবে একদম আপনার ওই শেষ 30 পারা পর্যন্ত আছে। এটা একটা হুক্কা। হুক্কা? জি। এটা একটা বিশেষত্ব হলো, এটা এখানে একটা ডোর আছে, একটা দরজা, এই যে একটা এটা এই খোলার পরে এই হুকার চিলিমচি যেটা বলে আর কি, সেটা হলো এই চিলিমচিটা। আর এখানে একটা ডোর আছে, সেই ডোরটা খোলা যায়। তো এখানে নল ছিল, নলটা আর নাই, এখানে নলের কানেকশন ছিল। তো এটার বিশেষত্ব হলো, এটা তখনকার দিনে শিকার অথবা বাইরে গেলে যাতে নৌকা ভ্রমণে এই ধরনের আউটসাইডে যখন যাবেন তখন যাতে বাতাসে যাতে এটা নিভে না যায়, ও সেই জন্যই এটা ইউজ করে। সম্পূর্ণ এটা খুব ভেরি আপনার কি বলা যায়, এক্সেপশনাল একটা ডেকোরেশন এটা। জি, এটাকে বলা হয় হায়দ্রাবাদি হুকা। আচ্ছা আচ্ছা। জি, হুকারও আপনার ইয়ে আছে। এটা হায়দ্রাবাদি স্টাইল, পুরোটা কিন্তু রূপা দিয়ে তৈরি। ওইটা মানে এত ওল্ড হয়ে গেছে যে এটা কালারগুলো আপনার ইয়ে হয়ে গেছে, এবং পুরোটার মধ্যে আপনি যখন দেখবেন সূক্ষ্ম কারুকাজ করা, পুরা বিজ্ঞানীটা কিন্তু সূক্ষ্ম কারুকাজ করা। একদম উপরে যেটা আছে সেটা একটা হাতির দাঁত। তো আমাদের ফ্যামিলিতে এক সময় আমি যতটুকু শুনেছি 17টা হাতি ছিল আমাদের, যখন বাটিপাড়া জমিদারি এস্টেটে 17টা হাতি ছিল বিভিন্ন সাইজের। তো এটা রিমেইনিং লাস্ট একটা স্মৃতি এখনও আমাদের কাছে আছে। তো ওই যে বললাম 17টা হাতি এক সময়, এগুলো আপনার ওই গল্পের মতো, হাতি সালে হাতি ছিল, ঘোড়া সালে ঘোড়া। তো সেই হাতিরই একটা আপনার দাঁত এটা। আমার ছোট দাদা যিনি ছিলেন গোলাম কিবরিয়া চৌধুরী, ওনার ওয়াইফ ছিলেন হাসান রাজার নাতনি রওশন জান বানু, ওনার নাম ছিল। হাসান রাজা খুব আপনার ওনার নাতনিকে বিয়ে যখন দিয়েছিলেন, তখন অনেক ঘটা করে অনেক গিফট দিয়েছিলেন, একটা হাতিও দিয়েছিলেন উনি। জোড়ায় অনেক পাখি, এই সেই আপনার অনেক কিছু দিয়েছেন, একটা হাতি দিয়েছিলেন উনি উপহার হিসেবে ওনার নাতনিকে বিয়ের সময়। হাসান রাজার কিন্তু শ্বশুরবাড়িও ছিল ভাটিপাড়া। ওনার কয়েকজন ওয়াইফ ছিলেন, একজনের বাড়ি কিন্তু ওই আমাদের ভাটিপাড়াতেই। ওই উনি অবশ্য খুব একটা কন্টিনিউ করেন নাই আমাদের অনেক পুরাতন দাদি হতেন সম্পর্কে। উনি আর বিয়ের পরে উনি আসলে হাসান রাজার লাইফস্টাইলটা ওনার সাথে, উনি খুব ধার্মিক ছিলেন, তো হাসান রাজা তো গান বাজনা নিয়ে থাকতেন, ওনার আসলে লাইফস্টাইল ঠিক মিলে নাই। সেই জন্য উনি আর বলছেন যে আমি আর মেন্টালিটি মিলে নেই। তো ওই জন্য হাসান রাজা নাকি বেশ রাগ করছিলেন, এবং উনি বলছেন যে আমি বাই ফোর্সে আমি নিয়ে যাবো আমার ওয়াইফকে। হাসান রাজা তখন এসেছিলেন ওনার ওয়াইফকে নেওয়ার জন্য। উনি যখন দেখছেন যে উনি পারবেন না ফোর্সে, তখন উনি এসেছিলেন, কেন আমার ওয়াইফকে দিবেন না কেন? তখন ওনার ওয়াইফ বলছেন যে, তো ওনার সাথে একটা কথা বলার ব্যবস্থা করা হয়েছিল পর্দার আড়াল থেকে আর কি। তো উনি বলেছিলেন যে না, আপনার ঘর বাড়ি ভালো না, আমি যাব না। ওই তখন নাকি হাসান রাজা মনের দুঃখে ওই গানটা লিখেছিলেন যে লুকে বলে রে ঘর বাড়ি বালা না আমার। ওইটা কিন্তু আমাদের বাড়িতেই, আমাদের দিঘির পাড়ে বসে উনি। এটা কিন্তু কড়ি দিয়ে বানানো পুরাটা, কিন্তু এই যে কড়ি দেখছেন না, কড়ির বানানো জিনিসগুলো, কড়িটা ইউজ করা হচ্ছে সিম্বলিক হিসাবে, কড়ি দিয়েই বানানো এটা। এবং এখানে এই গরম পানি ঢেলে তখন গরম রাখা হতো। এটা অনেক পুরাতন টিফিন ক্যারিয়ার, অনেক পুরাতন। তো বেশ সুন্দর করে এখানে ফুলের ডিজাইন করা হয়েছে। এগুলো এখন আর ইউজ হয় না, জাস্ট আপনার রাখার। এটা একটা বাটার রাখার জন্য, মাখনদানি যেটা আর কি পুরাতন স্টাইলের। এটা এখানে সিরামিকের মধ্যে কাজ করা, আর কাজ তো খুব চমৎকার কাজ। জি, খুব আর্টিস্টিক কাজ। আর উপরে পিতলের, এটা জার্মান মেড, অনেক পুরাতন। যে ব্র্যান্ডটা আছে সেটা আসলে একটা অ্যান্টিক হয়ে গেছে এখন, ওই ব্র্যান্ডটাই। জি, এখানে আমি দেখাতে পারি আপনাকে। এই যে এখানে খোদাই করে লেখা আছে, একটা জার্মান মেড। এটা মিষ্টি বানানোর পরে মিষ্টি ওয়ার্ম রাখার জন্য ইউজ করা হতো। ভারী জিনিস। এটা একটা বেস ছিল, সেই বেসটা আর নাই, কিন্তু কাভারটা আছে। এই যে দেখবেন পুরা হ্যান্ডেল সহ পুরা বডিতে সূক্ষ্ম কারুকাজ
তো এটা কি পিতলের। এটার কোনো নাম ছিল? এটার নামটা একটা ওয়ার্ড ইউজ হয়, সারপোশ বলে। সারপোশ এটা উর্দু ওয়ার্ড। সার অর্থ হলো মাথা, আর পোষ অর্থ হলো ঢাকা। তো সারপোশ সাধারণত আমরাও বলতাম ছোটোবেলায় যে সারপোশ দিয়ে কিছু ওই ঘুরে রাখা। তো আসলে ঢেকে রাখা। ওই ঢেকে এইটাই ছিল ওইটার মানে নামটা আর কি, সারপোশ। সারপোশ। জি, শরবত ড্রিঙ্ক সার্ভ করা হতো তখন এই ধরনের ট্রে ইউজ করা হতো। এটা আবার সিরামিকের, বেসটা সিরামিকের। এখানে আবার সিরামিকের মধ্যে আবার আর্টিস্টিক কাজ করা, ফুল ডিজাইন করা আছে। এটাও ধরেন আনুমানিক কত বছর পুরনো হবে? এগুলো কোনোটাই 100 ইয়ার্সের নিচে না, কোনোটাই 100 ইয়ার্সের নিচে না, আরও অনেক পুরাতন। এটা ফেবারলুবা, আপনার সুইজারল্যান্ডের খুব নাম করা একটা কোম্পানি, তখন সুইস ব্র্যান্ডের ঘড়ি ফেবারলুবা। এটা পকেট ঘড়ি ছিল, তখনকার স্টাইল ছিল আপনার ওইখানে চেইন লাগানো থাকতো আর এটা পকেটের মধ্যে থাকতো। পকেটে এটা জি, থাকতো। তো সময় দেখার সময় পকেট থেকে বের করে এটা দেখা হতো আর কি। পুরোটাই আপনার পিতল দিয়ে তৈরি একটা নাগরা জুতা, পুরাতন আমলের নাগরা জুতা। এটা কিন্তু ওই ডেকোরেশন পিস প্লাস অ্যাস্ট্রে। এখানে দেখেন, এইখানে একটা আছে সিগারেটটা রাখার জন্য, দেখছেন একটা খাঁজ কাটা। এইটা একটা ফ্যানের রেগুলেটর। আচ্ছা, একটা দাদার ঘরের ডাইনিং রুমে একটা 4 ডানার একটা ফ্যান ছিল, অনেক পুরাতন। ফ্যানটা এখন আর নাই, কিন্তু এইটা আছে। ওইটা কিন্তু আলাদা কোনো সুইচ ছিল না, এইটাই আপনার এই অন অফের কাজ করতো। এটা একদম বাম দিকে নিয়ে আসলে তখন অফ হয়ে গেল, আর এরপরে আপনি যখন করতেন এটা অন হতো। এইখানে ওই ধরেন পুরাতন অনেক কলসি, এই চায়ের কেতলি, এগুলো এখন ইউজ হয় না আসলে ওইভাবে। কেটলিও তো অনেক পুরনো। এগুলো অনেক পুরানো, তো যেহেতু ইউজ হয় না, তো মেটালের জিনিস তো এগুলো আসলে রাস্টেড হয়ে যায়, রাখাটা খুব টাফ। এখানে কিছু পুরাতন হুক্কা আছে, এগুলো আসলে আমাদের প্ল্যান হলো আবার নতুন করে একটু করবো আর কি। কিন্তু এইগুলো সবগুলো কিন্তু খুব পুরানো এবং ট্রেডিশনাল। আগের সময় এগুলো আলিগড়ি আপনার বলা হতো। তখন তো হুক্কারও বিভিন্ন মানে ছিল, জি জি, মানে ধরন ছিল। জি 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 জি। এটা আমরা বলতাম চিলিমচি। তখনকার একটা রেওয়াজ ছিল, আপনার খাওয়ার পরে হাত ধোয়ানো হতো। ধরুন বড় ফাংশন হলো, এটা আমরাও ইউজ করছি, আমরাও কিন্তু সেই সার্ভিসটা পেয়েছি। তখন ওই খাওয়ার আগে এবং পরে আমাদেরকে হাত ধোয়ানো হতো। তো এটা আমি তখন তো ওই ধরেন ওই মডার্ন বেসিন সিস্টেম ছিল না, তো সেইভাবে এটা ইউজ করা হতো। এই চিলিমচিতে এটা হচ্ছে আপনার কোনো বড় মাহফিল বা কোনো কিছু হলে। ইভেন বড় মাহফিল তো হতোই, ইভেন আমাদের ডেইলি যখন আমরা খাওয়া দাওয়া হতো, তখন আমার দাদার যে মেইন ঘরটা ছিল, বারান্দায় ছিল এটা, সেটা আমরা ইউজ করতাম। আমাদেরকে হাত ধোয়ানো হতো আগে এবং পরে। এটাকে বলা হয় পোশাকি। ওই সময়ে আপনার ওইগুলো ইউজ হতো। ওইটা আমার দাদির বাড়ি থেকে এসেছিল গিফটের, বিয়ের সময় আমার দাদি ওনার বাবার বাড়ি থেকে। এটা একটা পিতলের আপনার একটা ফ্লাওয়ার ভাস। এখানে আবার এই যে দুই দিকে আপনার দেখবেন দুটা মাথা আছে, দুটা হাতির মাথা, আর দুটা রিং লাগানো ক্যারি করা। এটা অনেক অনেক পুরাতন পিতলের তৈরি। এগুলো সবগুলোই এগুলো পুরাতন। এই যে দেখেন এগুলো কিন্তু ওই মেকআপ করার জন্য ইউজ হতো, ছোট গ্লাস। জি, এটা সুরমাদান, আগে চোখে সুরমা দেওয়া হতো। আর একটা আতরদান, আতর রাখা। সুরমার প্রচলন তো এখন উঠে গেছে, এখন আর সেই সুরমার প্রচলন নাই। জি, দিভান বলে এটাকে। এটা অনেক অনেক পুরাতন এবং খুব গর্জিয়াসলি আপনার কার্ভ এবং কাজ করা। এখানে পিতলের চারদিকে 4টা পা আছে এখানে, এবং কাঠের যে কাজগুলো দেখেন এগুলা কিন্তু কোনো জোড়া ছাড়া, উইদাউট এনি জয়েন্ট, মানে এক কাঠে। জি, এগুলা পুরা কাঠকে এইভাবেই কার্ভ খোদাই করে এগুলা করা হয়েছে। এখানে পিতলের কাজ করা আছে, চাকা লাগানো, এটা মুভ করা যায় এখন যেখান থেকে। তখন ধরেন কোনো সময় এখানে, কোনো সময় এখানে উনি রিল্যাক্স করার জন্য, তো এইভাবে মুভ ব্যবহার করা হতো। এইটা একটা মার্বেল টেবিল। তো এটা অরিজিনালি ছিল আমার দাদার যে বাসভবন যেখানে ছিল, সামনের বারান্দা, বড় বারান্দা ছিল। তো বারান্দার এই আপনার মার্বেল টেবিলটা সেন্টারে, এবং এই রাউন্ড শেপ করে আপনার চেয়ার থাকতো, বিকালে আমরা বসতাম, গল্প করতাম। আর এটা ওয়ান পিস, পুরোটা মার্বেলটা একটা পিসের। এবং যে এটার যে বেস যেটা, এটা কিন্তু পুরা গাছের গুঁড়া কেটে করা হয়েছে, এবং উইদাউট এনি জয়েন্ট, কোনো জয়েন্ট ছাড়া। অর্থাৎ পুরা গাছের গুঁড়াটাকেই আপনার কার্ভ করে খোদাই করে কাজ করা হয়েছে। এবং এখানে কিন্তু কোনো জুড়া নাই, জুড়া ছাড়া, পিকদানি বলে। এটা কিন্তু সূক্ষ্ম কাজ করা, কিন্তু পুরোটা এমনি মনে হয় একটা নর্মাল পিস, কিন্তু ভিতরে কিন্তু অনেক অনেক সূক্ষ্ম কাজ, পুরোটা কাজ করা। এটা আপনার পুরোপুরি ব্রাশ করলে তখন দেখা যাবে। এটা হলো মেডেল। আমার দাদা খান বাহাদুর গোলাম মোস্তফা চৌধুরী, যখন উনি খান বাহাদুর খেতাবপ্রাপ্ত হন, তখন এই মেডেলটা পেয়েছিলেন। খান বাহাদুর গোলাম মোস্তফা চৌধুরী, যিনি ছিলেন হচ্ছে আপনার ভাটিপাড়ার জমিদার ছিলেন। জি, তার সম্পর্কে আসলে আমি জানতে চাই।
খান বাহাদুর গোলাম মুস্তফা চৌধুরী উনার জন্ম 1882 সালে। উনার পূর্বপুরুষ ছিলেন আরব থেকে আগত, আমাদের যে পূর্বপুরুষ ছিলেন দেওয়ান ফতে মোহাম্মদ, উনি সেই সুলতানি আমলে দেওয়ান ছিলেন। তো উনার পরবর্তীতে উনি সিলেটে বসবাসী স্থাপন করেন। সিলেটের শেখপাড়া, শেখঘাটের ঠিক পাশেই শেখপাড়া, ওনারা দুই ভাই এসেছিলেন, দেওয়ান শেখ ফতে মোহাম্মদ এবং শেখ করম মোহাম্মদ। তো দেওয়ান ফতে মোহাম্মদ উনি পরবর্তীতে ভাটিপাড়াতে উনি বসতি স্থাপন করেন। উনার আরেক বংশধর শেখ জামাল মোহাম্মদ ফারুকি, উনার নামে এখন যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা যেটা, ওই জামাল মোহাম্মদ উনার নামেই এই উপজেলার নামকরণ হয়। আরও অনেক জায়গা মৌজা আছে, যেমন কামালপুর, আনোয়ারপুর, এগুলো ওই আমাদের ফ্যামিলির, লালপুর, এগুলো আমাদের ফ্যামিলির পূর্বপুরুষ ওনাদের নামেই এইসব জায়গার নামকরণ হয়েছিল। খান বাহাদুর গোলাম মুস্তফা চৌধুরী উনি তদানীন্তন আসাম, আনডিভাইডেড ইন্ডিয়ার সময় যে আসাম ছিল, সেই আসাম পার্লামেন্টের উনি একজন ছিলেন, আপনার ওই লেজিসলেটিভ কাউন্সিলের উনি সদস্য ছিলেন। তার আগে দিল্লি সেন্ট্রাল পার্লামেন্ট যেটা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার সময়ে, ব্রিটিশ ভারতের যে কেন্দ্রীয় পার্লামেন্ট যেটা দিল্লিতে অবস্থিত ছিল, সেটার সদস্য উনি ছিলেন 1926 সালে, এক্স্যাক্টলি 100 ইয়ার্স এগো। তো ওইটার দুইটা হাউস ছিল, আপার অ্যান্ড লোয়ার হাউস। তো কাউন্সিল অফ স্টেট যেটা, ওইটার নাম ছিল, ওইটা ছিল আপার হাউস অফ দ্য পার্লামেন্ট। উনি ছিলেন সেই আপার হাউসের মেম্বার। ওইখানে 1926 সালে এখানে ওই মধ্যে উনি আছেন খান বাহাদুর গোলাম মুস্তফা চৌধুরী, এটা দিল্লিতে। তারপরে 37 থেকে 47 পর্যন্ত তখন প্রভিন্সিয়াল পার্লামেন্ট, 1935 সালে একটা বিখ্যাত আইন আছে আপনার ব্রিটিশ ইন্ডিয়াতে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935 সালে একটা আইন হয়েছিল, সেই আইনের বলে তখন বিভিন্ন প্রাদেশিক গভর্নমেন্ট ওরা করলো, যে প্রাদেশিক সরকার। তখন ওই আসাম প্রাদেশিক গভর্নমেন্ট দুইটা হাউস ছিল, আপার অ্যান্ড লোয়ার হাউস। আপার হাউসের নাম ছিল আসাম লেজিসলেটিভ কাউন্সিল, উনি 10 বছর সেটার মেম্বার ছিলেন। তো টোটাল 1926 থেকে 47 পর্যন্ত দুইটা পার্লামেন্টে উনি 21 বছর উনি মেম্বার ছিলেন, এবং আসাম লেজিসলেটিভ কাউন্সিলের প্রেসিডেন্টও মনোনীত হয়েছিলেন তিনি। মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় কিন্তু ঢাকার নবাববাড়িতে। ঢাকার গ্র্যান্ড কনফারেন্স হয়েছিল ঢাকাতে। ঢাকার এখন যেখানে পিজি হসপিটাল আছে, সেখানে একটা ম্যানশন ছিল ঢাকা নবাব ফ্যামিলির, ওটার নাম ছিল ইসরাত মঞ্জিল। এখানে ওইটার অস্তিত্ব এখন আর নাই, কিন্তু ওইখানেই ছিল এটা, এখন যেখানে পিজি হসপিটাল, সেখানেই গ্র্যান্ড কনফারেন্সটা হয়েছিল শাহবাগে। ওই মুসলিম লীগের যে গ্র্যান্ড কনফারেন্স যেটা হয়েছিল, সেখানেও খান বাহাদুর গোলাম মুস্তফা চৌধুরী ছিলেন, অর্থাৎ মুসলিম লীগের একদম জন্ম থেকেই উনি সক্রিয়ভাবে ছিলেন। এই হলো মুসলিম লীগের আপনার ফাউন্ডিংয়ের যে পিকচারটা। এই ছবিটা হলো, এখানে আসলে একটু ঝাপসা হয়ে গেছে, এটা আপনার 1937-এ। এখন যে আমাদের যে ইংল্যান্ডের যে গ্রেট ব্রিটেনের যে রাজা আছেন, রাজা তৃতীয় চার্লস, ওনার গ্রেট গ্র্যান্ডফাদার, ওনার মাদার ছিলেন কুইন এলিজাবেথ। কিং চার্লসের গ্র্যান্ডফাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ওনার নানা ছিলেন কিং জর্জ VI, রাজা ষষ্ঠ জর্জ। রাজা ষষ্ঠ জর্জ যখন আপনার রাজ্যাভিষেক হয়, তখন ওই ব্রিটিশ কমনওয়েলথের যে ডিগনিটারি বিভিন্ন যারা আছেন সম্মানিত ব্যক্তিদেরকে মেডেল দেওয়া হয়েছিল, পত্র দেওয়া হয়েছিল। তো এটা হলো সেটার কপি। এটা আপনার এখানে একটা সিল আছে, এটা ইস্যু হয়েছিল সিমলা থেকে। সিমলা, এখানে লেখা আছে আপনার ভাইস রিগেল লজ সিমলা। ব্রিটিশ পিরিয়ডে যখন প্রতিনিধি ছিলেন, আপনার রাজার প্রতিনিধি হিসাবে ছিলেন ভাইসরয়, গভর্নর জেনারেল যিনি, ওনার দুইটা আপনার ওই কি ছিল, ক্যাপিটাল ছিল। ওনাদের সামার ক্যাপিটাল ছিল সিমলা, যখন গরম বেশি হতো ওনারা তখন ওই ঠান্ডাতে পড়ে যেতেন। আবার উইন্টার ক্যাপিটাল ছিল দিল্লি। তো ওইটা ইস্যু হয়েছিল সিমলা থেকে। এখানে লেখা আছে বাই দ্য কমান্ড অফ হিজ ম্যাজেস্টি কিং এম্পায়ার। এখানে বলা হয়েছে যে আপনার ওই রাজা এবং সম্রাটের আদেশ অনুসারে, কারণ ব্রিটিশ রাজারা তখন ওই খুব মানে ভারতবর্ষের সম্রাট উপাধিটা ওনাদের খুব সম্মানজনক ছিল, সেই জন্য ওনাদের নামের সাথে লেখা থাকতো কিং এম্পায়ার, রাজা এবং সম্রাট। তো এখানে লেখা আছে বাই দ্য কমান্ড অফ হিজ ম্যাজেস্টি কিং এম্পায়ার দ্য অ্যাকম্পানিং মেডেল, যে ওই চিঠির সাথে একটা মেডেল দেওয়া হয়েছিল, মেডেল উইল বি ওয়ার্ন ইন অকেশন অফ হিজ ম্যাজেস্টিস করোনেশন। ওনাদের যে অভিষেক হবে সেই দিন এটা পড়ার জন্য সম্মানার্থে। ওইটা হলো সেই করোনেশন চিঠিটা। এখন যেটা সাতক সিমেন্ট ফ্যাক্টরি, যেটা যখন ওইটা নাম ছিল ABC আসাম বেঙ্গল সিমেন্ট ফ্যাক্টরি, যখন প্রতিষ্ঠিত হয়,
ওইখানে আমার দাদা এবং ওনার ছোটো ভাই মৌলানা গোলাম কিবরিয়া চৌধুরী ওনাদের জমিনদারি এস্টেটের হিউজ ল্যান্ড ছিল। তো ওনারা ওনাদের এস্টেটের অনেক ল্যান্ড ডোনেট করে দিয়েছিলেন ওইটা প্রতিষ্ঠার জন্য, এবং ওইখানে আপনার এমপ্লয়ীদের ওই যে কেউ রেসিডেন্স বাস থাকার জন্য খুব সুব্যবস্থা ছিল না। ওনাদের নিজস্ব এস্টেট থেকে অনেক অনেক ল্যান্ড ওনারা ডোনেট করেছেন, কিন্তু ওইগুলো কোনো নাম ওনারা ইউজ করেন নাই। সেই জন্য যেটা বললাম, ওনাদের অনেক কন্ট্রিবিউশন আছে যেগুলা এখনও অজানা রয়ে গেছে, যেহেতু ওনারা নাম ইউজ করেন নাই, কিন্তু ওনাদের ল্যান্ডের উপরে প্রতিষ্ঠিত থানা আছে, স্কুল, মাদ্রাসা। আমার দাদা খান বাহাদুর গোলাম মোস্তফা চৌধুরী যখন দিল্লি সেন্ট্রাল পার্লামেন্টের মেম্বার ছিলেন, তখন 1929 এবং 1929 সালের দিকে দিল্লিতে একটা গ্র্যান্ড মুসলিম কনফারেন্স হয়। তো ওইখানে বিভিন্ন কনভেনার কমিটি, উনি একজন মেম্বার ছিলেন। শিয়া সম্প্রদায়ের একটা সম্প্রদায় হলো দাউদি বোহরা বলে ওনাদেরকে, এবং আল আজহার ইউনিভার্সিটি ফাউন্ডিংয়ে কিন্তু দাউদি বোহরাদের অবদান অনেক। ইসলামের আপনার একটা সময় ছিল ফাতেমীয় খেলাফত বলা হতো, ওই দাউদি বোহরার ওনাদের ওইটারই ওনার সাথে লিঙ্কেজ বলা হয়। তো তখন দাউদি বোহরা কমিউনিটির আপনার ইমাম ছিলেন ডক্টর সৈয়দ তাহের সাইফুদ্দিন। উনি আলিগড় ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন। তখন দাদা ওনার সাথে দেখা করলেন, তো ওনাকে অনারারি হিসাবে অনার করে আপনার একটা চাদর দেয়া হয়। এই চাদরটা খুব ডিস্টিংগুইশড গেস্ট যারা, তাদেরকে সম্মানার্থে দেয়া হতো। এটা আসলে ট্রেডিশনাল যে গায়ে উড়ার চাদর সেটা না, সেটা আপনার ওই বিভিন্ন অকেশনে ওনারা ওই জাস্ট ফর সিরিমোনিয়ালি আপনার গায়ে উঠতেন আর কি। এরপরে আবার এখানে এটা, তো এইটা কিন্তু পুরোটার মধ্যে আপনার রূপার কাজ করা, এবং এটা 9 ফুট লম্বা, কিন্তু লম্বায় 9 ফুট। এটা এমনি মনে হয় ছোট, কিন্তু পুরোটা স্প্রেড করলে 9 ফুট লম্বা হয়। হোটেল গ্র্যান্ড মুস্তাফা যেখানে অবস্থিত, এক্স্যাক্টলি সেটাই। তো বেশ বিশাল একটা বাসা ছিল, এখন আর সেটা নেই। তো এটাই হলো ওনার বাসভবনের ছবি আর কি, এখন বর্তমানে এখানে হোটেল গ্র্যান্ড মুস্তাফা।